দাদা, ভোটের আগে বারবারই আমরা দেখি ভাঙড়ের রাজনীতি উত্তপ্ত হয়ে যায়, এলাকা উত্তপ্ত হয়, আবারও একই রকম। এবং বারুইপুরের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় টার্গেট করলেন যে ভাঙড়ে জিততে হবে, তাদের কাছে ভাঙড় এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন ভাঙড়ের বিধায়ক শিক্ষার কথা বলে, স্বাস্থ্যের কথা বলে, চাকরির কথা বলে, লেবারদের মিনিমাম ওয়েজেস বাড়ানোর কথা বলে, সম্প্রীতির কথা বলে, ঐক্যের কথা বলে, সেই জন্য ভাঙড়কে হারাতে হবে। ৭৭টা বিজেপির এমএলএ জিতেছে, কোন জায়গায় কথা বলেছে যে ওদেরকে হারাতে হবে? আমি তো শুনতে পাইনি ওই দিনের বক্তব্য থেকে। ভাঙড়ে জিততে হবে। তবে একটা কথা বলি, ভাঙড়ের মানুষ জবাব দেবে আগামী 2026-এ। এবং এই যে বারংবার নতুন দল এসছে, হুমায়ুন কবির বারংবার বলছে যে প্রথমে 135টা, তারপরে নওশাদ সিদ্দিকী অর্থাৎ আইএসএফ কে সঙ্গে নিয়ে 182টা আসনে প্রার্থী দেবে। আপনি বারংবার বলেছেন যে তাদের সাথে অফিসিয়ালি কথা হয়নি, তাহলে কিভাবে এত নিশ্চিত হয়ে বলছেন? দেখুন, কে কি বলবে তার জন্য তো তার দায়িত্ব তো আমার কাছে নাই। আপনি আমাকে কোশ্চেন করেছেন, আমি একটা কথা বলি, আমার 182 কেন? শুধু 82টা প্রার্থী দেওয়ার মতো সংগঠন আইএসএফ এর নাই। সুতরাং তৈরি হচ্ছে, আমি সংগঠন আছে, আমরা যেখানে প্রার্থী দেবো লড়াই করার মতো জায়গাতে, জিতে আসার মতো জায়গায় প্রার্থী দেবো। শুধু দিতে হয় দেবো, কিছু ভোট পেলাম এটার জন্য নয়। সুতরাং শুধু দিতে হয় দেবো এই ধরনের 82 জায়গায় কেন 120 জায়গায় দিতে পারি আমি, কিন্তু লড়াই করে আমি জিতে আসবো সেই জায়গাটা, সেই সংখ্যাটা হচ্ছে আমার, যেখানে সেই মতোই আমরা প্রার্থী দেবো। তা এই প্রার্থী দেওয়ার জন্য আপনার অন্যান্য যে রাজনৈতিক দল বলছে আমাদের সাথে যোগাযোগ হচ্ছে, আমাদের সাথে যাদের সাথে যোগাযোগ হয়েছে আমরা ওপেন বলেছি। বাকি যদি কেউ বলে আমি বলছি তাদের সাথে আমাদের যোগাযোগ নাই, অফিসিয়ালি কোনো কমিউনিকেশন হয়নি। আলিমুদ্দিনে গিয়েছিলেন কথা বলতে, শিক্ষা নিয়ে আপনি কথা বলেন, বামেরাও শিক্ষা নিয়ে কথা বলে, সেই কারণে কি বামেদের সাথে জোটটাকে গুরুত্বপূর্ণ? আলোচনা হচ্ছে, আমরা এগিয়ে আসছি। প্রথম আমরা চিঠি করেছি জোট করার জন্য, আলোচনা চলছে, আলোচনার স্তরে আছে। হুমায়ুন কবিরের কথা আপনি বললেন যে অফিসিয়ালি কথাবার্তা হয় না, কিন্তু তারপরেও ব্রিগেডের ডাক যখন দিচ্ছেন তখনও বলছেন যে নওশাদ সিদ্দিকীকে দেখা যাবে। দেখুন রমণী, কে কি বলবে তার দায়ভার কি আমার? আমি আমার অবস্থান বলছি, অন ক্যামেরা রেকর্ড করছে, নিশ্চিতভাবে আপনারা শেয়ার করবেন পাবলিক ডোমেইনে। আমাদের সাথে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল কমিউনিকেট করেনি, এক নম্বর কথা। দ্বিতীয় কথা, আমরা হুমায়ুন কবির সাহেবের সাথে যাচ্ছি কি যাচ্ছি না, আমাদের অবস্থান ইতিপূর্বে আমরা ঘোষণা করেছি। এক কথা বারবার রিপিট করার আমি পক্ষপাতী না। কিন্তু হুমায়ুন কবিরও তো একটা সাম্প্রদায়িক দল, এবং অনেকেই মনে করে আইএসএফ ও সাম্প্রদায়িক দল। সেক্ষেত্রে এই দুটো সাম্প্রদায়িক দল মিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হারার জন্য। দেখুন, কে আইএসএফ কে সাম্প্রদায়িক দল বলছে আমি জানি না। আইএসএফ এর কার্যক্রম দেখে যদি কেউ সাম্প্রদায়িক দল বলে, সে বলবো সে মিথ্যার সাগরে আছে। আর দ্বিতীয় কথা, মাথায় টুপি মুখে দাঁড়িয়ে থাকলে কেউ যদি রাজনৈতিক দল করে যদি সাম্প্রদায়িক হয়ে যায়, তাহলে তার থেকে চরম মূর্খ আর কেউ হতে পারে না। আমরা ধর্মনিরপেক্ষতায় ভারতবর্ষের যেটা মূল স্তম্ভের মধ্যে অন্যতম একটা স্তম্ভ হচ্ছে ধর্মনিরপেক্ষতা, সেটাকে বজায় রেখে আমরা আমাদের 4.5 বছরের রাজনৈতিক জীবনে আপনারা একটা শব্দ দেখাতে পারবেন না যে শব্দের দ্বারা আইএসএফ কে সাম্প্রদায়িক দল বলে দেখে দিতে পারবে। কারো ক্ষমতা নাই, শুধুমাত্র বিরোধিতা করতে হয়। এই জন্য বিরোধিতা করার জন্য এই ধরনের অবাঞ্ছিত শব্দের তারা আমদানি করে। এই হুমায়ুন কবিরও তো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই লড়তে চাইছেন, সংখ্যালঘুদের হয়েই লড়তে চাইছেন। আমি শুধু সংখ্যালঘুদের হয়ে লড়ছি না, আমি সংখ্যাগুরু বলে আমার কাছে বিষয় না। যারা অত্যাচারের শিকার হচ্ছে তাদের পাশে থাকছি, আর যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে আমি লড়তে চাই। এবং বাবরি মসজিদ দিয়ে সংখ্যালঘু আবেগকে তিনি কাজে লাগিয়ে ভোটে কোথাও গিয়ে আসন সংখ্যায় জিততে চাইছেন। তো শুধুমাত্র এটা কি তৃণমূলের ভোট কাটার জন্য, নাকি বাম এবং আইএসএফ এর সংখ্যালঘু ভোট কাটার? দেখুন, মানুষ ভোট দেবে, আবেগ কে তুলুক নাই তুলুক। 2021-এ বিজেপি অনেক আবেগ তুলেছিল, হিন্দুত্বের আবেগ। মানুষ কি ভোট দিয়েছে? মানুষ যাকে ভালো মনে করবে তাকে ভোট দেবে। তবে মানুষ এবার 2026-এ বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে ভোট করবে, প্রস্তুত নিয়ে নিয়েছে। শুধু তাই না, তারা একের পর এক দেখছি এসআইআর এ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি 3 জনকে র্যাম্পে হাঁটাচ্ছেন। বৃদ্ধ যারা রয়েছে, যারা তাদেরকে এতদিন ভোট দেওয়ার পরেও তাদেরকে বারংবার শুনানিতে ডাকা হচ্ছে। বামেদের এক কান্তি গাঙ্গুলি 10 বছর মন্ত্রিত্ব সামলেছে, তাকেও এসআইআর এ শুনানিতে ডাকা। আমি একটা কথা বলি, এসআইআর আমি বিরুদ্ধে নয়, কিন্তু এসআইআর করার জন্য কিছু টেকনিক্যাল ফল্ট হচ্ছে। একটা বয়স্ক লোক, অসুস্থ লোক, সে তার হেয়ারিং এর জন্য তার বাড়িতে আসতে হচ্ছে, তাকে যেতে হচ্ছে। আমরা জানি অসুস্থ বৃদ্ধা ভোট নেওয়ার জন্য বাড়িতে গিয়ে ভোট নেয়। হেয়ারিং এর ব্যবস্থা এখানে করলে তো মিটে যায় তার বাড়িতে গিয়ে। এইগুলো আপডেট করা দরকার নির্বাচন কমিশনের। তবে হ্যাঁ, স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির পক্ষে আমি। তবে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির নামে কোনো বৈধ ভোটারের যদি নাম কেটে দেয়, তাহলে কিন্তু আমি আইনি লড়াই করবো। আপনারা জানিয়ে রাখি, ইতিমধ্যে এই প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে, কিছু পদ্ধতিগত ত্রুটিকে চ্যালেঞ্জ করে কিন্তু আমি মামলা সুপ্রিম কোর্টে করেছি।
এসআইআর নিয়ে। এবং এই যে রুটি রুজি এবং শিক্ষার কথা আপনারা বলেন, এখন তো তৃণমূল কংগ্রেসও সেই কথাই বলছে। আলিপুরদুয়ার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন 250 টাকায় চা শ্রমিকদের সংসার চলে না, 300 টাকা করে দেওয়া হবে যখন চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসবে। এবং মিথ্যে প্রতিশ্রুতি তৃণমূল কংগ্রেস দেয়। অসত্য প্রতিশ্রুতি দিচ্ছে। আমি জানিয়ে রাখি 2016 থেকে 2022 এর মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি প্রায় 13 থেকে 14 বার বসেছে। ওরা বসে এই শ্রমকে মূল্যায়ন করতে তারা পারেনি। অভিষেক ব্যানার্জি এখন আলিপুরদুয়ার বা অত্র এলাকার মানুষের চা শ্রমিকদের মন পেতে চাইছে। আপনি অবাক হবেন, 8 টাকা দেয় দিনে খাবারের জন্য। 8 টাকা আজকের দিনে কি একদিনের কি খাবার রেশন পাবে? এগুলো জানে না। ক্ষমতায় আসলে তারপর ওরা তখন ক্ষমতায় অলরেডি আছে, ওনারা একটা নোটিফিকেশন ইস্যু করে দিলেই তো হয়ে গেল। আমি আপনাকে বলে দিচ্ছি, শ্রমমন্ত্রী মলাই ঘটক সাহেবের হয়তো দেখলে দেখা যাবে বকলমে অনেক চা বাগান আছে, সেই চা বাগানগুলো বকলমে আছে। আমি ডাইরেক্ট বলতে পারছি না, তদন্ত করলে হয়তো দেখা যাবে। সেই চা বাগানগুলো শ্রমিকগুলোকেও শোষণ করা হচ্ছে। আজকে অভিষেক বাবু বলছেন চতুর্থবারের জন্য ক্ষমতায় আসলে করব। আরে আমরা ওটা বলবো, যে আমাদের হাতে ক্ষমতা দিলে 300 নয়, আমরা স্কিল লেবারের মিনিমাম ওয়েজেসটা আমরা কেরলের মতো ফলো করব। মিনিমাম ওয়েজেসটা কেরলকে ফলো করব আমরা। কেরল সরকারে প্রায় 750 850 টাকা একটা স্কিল লেবারের। যারা চা পাতা তোলে ওটা স্কিল লেবার, দুটো পাতা একটা কুড়ি, আপনি পারলেও তুলতে পারবো না। ওটা স্কিল যারা আছে তারাই তুলতে পারে। সুতরাং তাদের এটা পাচ্ছে না, যাতে পাই তার জন্য আমরা করব। কিন্তু এখন অভিষেক বাবুরা ক্ষমতায় আছে, সেটা করছেন না কেন? কিন্তু তৃণমূল কংগ্রেস মরে যাবে কিন্তু মিথ্যে প্রতিশ্রুতি সাধারণ মানুষকে দেবে না। ওনার পিসিমণি ডবল চাকরির কথা বলেছিল। আপনার 237টা মাদ্রাসা, আনএডেড মাদ্রাসাকে ওনার পিসিমণি 2021 সালে অ্যাসেম্বলি হাউসে বলেছিল 55 কোটি টাকা বরাদ্দ করছি, এডেড করব। খোঁজ নিয়ে দেখুন, স্কুলের পাশে যে কুকুরের বাচ্চাগুলো থাকে তারা মিড ডে মিল পায়, আর আনএডেড মাদ্রাসার যে বাচ্চাগুলো আছে তারা মিড ডে মিল পায় না। তাহলে কি মমতা ব্যানার্জি ওনার পিসিমণি যে প্রতিশ্রুতিটা দিয়েছিল কোথায় গেল? ডবল চাকরির গল্প শুনিয়েছে কোথায় গেল? ওনার পিসিমণি একটা বক্তব্য বলেছিল ফুরফুরা শরীফে রেল চালু হয়ে গেছে, এখন রেল হয়েছে নাকি দেখে আসো, রেলের পাত্তিটাও পড়েনি। সুতরাং তৃণমূল কংগ্রেস আপাতমস্তক একটা দুর্নীতিগ্রস্ত দল। এখন ভোটে বাঁচার জন্য নতুন ভোকাল টনিক দিচ্ছে। এই টনিক দিয়ে বাংলাকে তিনি উদ্ধার করতে পারবে না। বাংলার মানুষ প্রস্তুতি নিয়ে নিয়েছে 2026 সালে বিজেপি এবং তৃণমূলকে হারাবে। কিন্তু যতই আপনারা দুর্নীতির কথা বলুন, তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহা, তাকে যত আঘাত করাবে তত শক্তিশালী হ্যাঁ, হবে। ওই চাকরিগুলো তাহলে আমি বিক্রি করেছি, বারাসাত হসপিটালের চোখটা আমি চুরি করেছি, আমাদের তিলোত্তমাকে খুন আমি করেছি, বালিটা আমি চুরি করলাম, কয়লাটা আমি চুরি করলাম, গরুটা পাচার আমি করলাম, 26,000 চাকরি বাতিল হয়েছে, সব আমাদের জন্য হয়েছে, আর ওদের জন্য কিচ্ছু হয়নি। মামলা করেও কোনো লাভ ব্যাপারটা আমি আপনাকে বলছি, অভিষেক বাবু বা মমতা ব্যানার্জিরা বলে চলে যায়, কাউন্টার কোশ্চেন করার ওনারা জায়গায় থাকেন। একবার ব্যবস্থা করুন, মমতা ব্যানার্জি একদিকে বসবে, আমি অন্যদিকে বসছি, হাতে নাতে প্রমাণ করে দেবো 14 বছরে বাংলাকে আপনি পিছিয়ে নিয়ে গেছেন, বাংলার যুব সমাজকে আপনি ক্ষতি করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রশ্ন করা হয়েছিল কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হচ্ছে না, ইডি সিবিআই কি করছে, তিনি বিরক্ত হয়ে প্রশ্নটা এড়িয়ে গেলেন। এড়িয়ে যাবেন তো কি করবো? আমরা দেখতে পাচ্ছি না দিনের আলোর মতো পরিষ্কার, বিজেমূল যে তথ্য দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছে। তিনি বললেন যে ইডি সিবিআই সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, সঠিক সময়ে ব্যবস্থা নেওয়া হবে। সঠিক সময় আর কবে আসবে? পার্থবাবু জেল থেকে ছাড়া হয়ে গেলেন, আরজি করে তিলোত্তমা বিচার পেলেন না, আমি বলছি এখনো বিচার পাইনি তিনি, আর কবে হবে? চাকরি চোরগুলো জামিন পেয়ে যাচ্ছে, গরু চোরগুলো জামিন পেয়ে যাচ্ছে, বালি চোরগুলো, কয়লা চোরগুলো, পাথর চোরগুলো সব বুক ফুলিয়ে ঘুরছে। শেষ অব্দি কি ব্রিগেডের মঞ্চে হুমায়ুন কবিরের সাথে দেখতে পাওয়া যাবে? আপনাকে কি বললাম, এখনো ওনারা অফিসিয়াল কমিউনিকেট করেনি। আর ওনার সাথে আমাদের রাজনৈতিক কি ডিস্টেন্স আছে, মতপার্থক্য কি আছে, অবস্থান কি আমাদের, আমরা জানিয়ে দিয়েছি।